হ্যাঁ, এখানে দেখো আজকে আমি কি নিয়ে আলোচনা করব। এটা মোট 32টা স্লাইড আছে এখানে। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমি আলোচনা করব। এখানে আলোচ্য বিষয়টা দেখো একটু। এটা পুরোপুরি এই জিনিসটা যদি জানো তোমরা, তাইলে রসায়নের যে বেসিক জিনিসগুলো এগুলো জানতে পারবে। আর এটা তোমাদের বইয়ের 2টা অধ্যায় কভার দিবে। একটা দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় দুইটাই। একটা ওই যে পর্যায় সারণী যেটা আছে, এইটাও, প্লাস ইলেকট্রন বিন্যাস, গুণগত রসায়ন যেটা, এই দুটো অধ্যায় এখানে কভার করবে। তো এটা তোমরা একটু দেখো, এই জিনিসটা একটু ভালো করে দেখো। আমি আর একটু বড় করে দিই পেজটা। দেখা যাচ্ছে, প্রবলেম। হ্যাঁ, শোনো, এই যে 30টা মৌলের এখানে নাম দিয়েছি, এই 30টা মৌলের নাম তোমাদের শিখতে হবে। তোমরা কি আগে পারো? এগুলো আগে জি স্যার। সিরিয়ালি কি মুখস্থ করছো? 5টা 5টা করে করতে হবে। হ্যালো, হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই যে 30টা মৌল আছে, এগুলো কিভাবে পড়বে? যেমন দেখো, হাইড্রোজেন, আমরা যেমন ক খ পড়ি, 5টা করে অক্ষর করি না একবারে, ও পর্যন্ত। জি। এটার যে মেথডটা, সেই মেথডটা হলো, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এই থেমে যেতে হবে এখান থেকে। তারপরে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, তখন তুমি আঙুলের কর গণবা। যেমন হাইড্রোজেন, হিলিয়াম, এরকম 5টা। হ্যাঁ, তারপরে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। বাকিগুলোর এখানে নিচের গুলোর আমি নাম্বারটা লিখি নাই। তাইলে এটা হবে 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, তারপরে 11, 12, এইভাবে যাবে, এবং এটা 30 পর্যন্ত। আচ্ছা, তোমরা কি আগের থেকে জানো যে এই 30টা মৌলের নাম জি স্যার। সিরিয়ালে বলতে পারবে? পারবো স্যার। 24 নম্বর মৌলটা কি বলো দেখি। বলতে পারবে? ক্লোরিন। হ্যাঁ, 24। ক্লোরিন না, ক্রোমিয়াম। হ্যাঁ, 24 হলো ক্রোমিয়াম। তোমরা এই 30টার মধ্যে আমাকে যে কোনো একটা নাম বলো, দেখো আমি বলে ফেলতে পারবো। আরিফিন হোসেন আছো, আরেকজন তো দেখা যাচ্ছে ছেড়ে দিয়েছেন। আহ আচ্ছা, এই 30টা, এই শীটটা তো তোমরা পাবি অলরেডি, আমি ওইটা দিব। এরপরে দেখো এখানে তোমাদের হোমওয়ার্কটা কি দিয়েছে। কি বলেছি, বাংলা বর্ণমালার মতো 5টা করে 6টা সারিতে মোট 30টা মৌলের নাম মুখস্থ করতে হবে। যেমন সারি 1-এ কি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। হ্যাঁ, তারপরে কি বোরন, বোরন না, এখানে এখানে আমার একটু ভুল আছে, এটা হবে বোরন। তারপরে কার্বন, নাইট্রোজেন, ওইভাবে যাবে। এভাবে 30টা মৌলের নাম তোমাদের মুখস্থ করতে হবে। তো
11 থেকে 15 নম্বর মৌলগুলোর নাম কি? বলতে পারবে? 11 থেকে 15 পারবো স্যার। হ্যাঁ বলো। 11 কি? সোডিয়াম। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। হ্যাঁ, তারপরে 21 থেকে 25 এটাকে বলতে পারবে? স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যারিডিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ, আয়রন, কপার, নিকেল, কোবাল্ট, জিঙ্ক। তারপরে 25 থেকে 30। তাইলে এইটা তোমাদের তো আগেই অলরেডি তোমরা পড়েছো। এইখানে এটা তোমাদের মুখস্থ করতে হবে। আর এটা কেন মুখস্থ করতে হবে এটা আমরা পরে আমরা অবশ্যই জানবো। এটা কেন মুখস্থ করতে হবে এটা আমরা পরে অবশ্যই জানবো। জি স্যার। এটা অবশ্যই দেখবে। আচ্ছা, কে আসলো? আখি। আচ্ছা, জি স্যার। থ্যাংক ইউ। এই 30টা মৌলের নাম না জানলে আমরা ইলেকট্রন বিন্যাস লিখতে পারবো না। তারপরে মৌলের যোজনী জানতে পারবো না, তার যে বিভিন্ন ধর্মগুলো আছে এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো না। এই অধ্যায়টায় আমরা এই জিনিসগুলো নিয়ে বেশিরভাগ জোর দিব। কারণ কেমিস্ট্রি পড়তে হলে তুমি যদি নিয়ম মাফিক না পড়ো তাহলে এটা অনেক কঠিন হয়ে যাবে তোমার কাছে। এটাকে সহজ করার জন্য সিস্টেমেটিক্যালি এই অধ্যায়টা আমি করেছি। এটা 2টা অধ্যায়কে কভার দেয়। একেবারে কোয়ান্টাম সংখ্যা, তোমরা তো আর ক্লাস 10-এ কি কোয়ান্টাম সংখ্যা পড়ছো? হ্যালো। জি স্যার, পড়ছিলাম। হ্যাঁ, এসপিডিএফ, এই যে অরবিটালের ব্যাপার, এগুলো তো পড়ো নাই না। যাই হোক, ওগুলো খুব অল্প অল্প পড়েছো, ইলেকট্রন বিন্যাস লেখা এগুলো। তো এরপরে দেখো লেটিন নাম। তুমি বলতে পারবে যে সোডিয়ামের নাম এসও না রেখে এনএ রেখেছে কেন? এটা কি বলতে পারবে? সোডিয়ামের কারণ সোডিয়ামের ল্যাটিন নাম নাইট্রিয়াম। নাইট্রিয়াম, তাই না? সোডিয়ামের থেকে যদি এস নেই, আবার সালফার থেকেও এস নিয়েছি, বুঝতে পেরেছ? তো তাইলে এখন দুটো এক হয়ে যায় না? এই কারণে তোমার এই সোডিয়ামের সাদা ইংরেজি নাম ব্যবহার না করে লেটিন নামটা ব্যবহার করেছে। ঠিক একইভাবে পটাশিয়ামের পি নিলে ফসফরাসের পি এর সাথে মিলে যায় না? তো এই কারণে এটার লেটিন নাম নিয়েছে তোমার ক্যালিয়াম। ঠিক একইভাবে আয়রনের আই, আবার আয়োডিনের আই। কি বুঝতে পেরেছ? তো জি স্যার। এখন আয়রন লিখতে তো আই দিয়ে লিখতে হয়, আবার আয়োডিনেও আই, তো দুইটা মিলে যায় না? এই কারণে আয়রনের লেটিন নাম নিয়েছে। ঠিক একইভাবে কপারের যেমন দেখো সিডি, তো আবার কার্বনেরও সি। তো এই কারণে আমরা কপারের কার্বন তো আগে নেওয়া হয়ে গেছে। এই কারণে তোমার কপারের কিউপ্রাম থেকে সিইউ নামটা নেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? ঠিক এটার নাম আর্জেন্টা। তুমি লেটিন নামগুলো মুখস্থ করবে। আচ্ছা, এরপরে আসলো এবার কতগুলো গ্রুপ, এইটা আমাকে মুখস্থ করে দিতে হবে। সেটা হলো নিষ্ক্রিয় মৌলগুলো কি। তোমরা কি দুজন আছো এখানে? একটু আঁকি বলো, নিষ্ক্রিয় মৌলগুলোর নাম কি, একটানে বলতে হবে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অপানেশন। অর্গানেশন। এটা নতুন আসছে, মোট 118টা মৌল। তোমরা কি ক্লাস 10-এ এই 118টা পড়েছ? হ্যাঁ স্যার, দেওয়া ছিল 18টা। হ্যাঁ, 18টা ছিল। এখানে দেখো, তাইলে এখানে 2, 10, 18, 36, 54, 46, 86 এবং 118, এই জিনিসটা আমাদের শিখতে হবে। এটাকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়।
এদের নিষ্ক্রিয় বলা হয় কারণ হলো এদের দুজনই শূন্য, অর্থাৎ এরা অন্য কারোর সাথে যুক্ত হয় না। বুঝতে পেরেছো? যেহেতু এরা অন্য কারোর সাথে যুক্ত হয় না, এই কারণে এদেরকে শূন্য গ্রুপ বলা হয়, এদের দুজনই শূন্য। এটাকে 18 গ্রুপও বলা হয়, যদিও হিলিয়ামের 18 বানানো যায় না, তারপরেও এটাকে 18 গ্রুপ বলা হয়। তো এটা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এই পর্যন্ত মনে রাখলেই হবে, আর তারপরে অর্গানাইজেশন মনে রাখলেও হবে। তো এরপরে আরেকটা গ্রুপ আসলে হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন বলতে আমরা বুঝি যে সামুদ্রিক লবণের উপাদান, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, তাইলে সোডিয়াম আয়োডাইড, এগুলো লবণের মধ্যে আছে না? এই যে হ্যালোজেন গুলো সবই লবণের একটা উপাদান, এই কারণে এদেরকে হ্যালোজেন বলা হয়। হ্যালোজেন শব্দের অর্থ হলো সি সল্ট প্রডিউসার, সি সল্ট প্রডিউসার। এই হ্যালোজেন গুলোর নামও তোমাদের মুখস্থ করতে হবে, সেটা পড়তে হবে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন। এই অ্যাসিটিন পর্যন্ত মনে রাখলেই হবে হ্যালোজেন গুলোর নাম। তারপরে হলো চ্যালকোজেন। আচ্ছা, হ্যালোজেন গুলো নিষ্ক্রিয় মৌল থেকে এক পরে, এক আগে, মাইনাস মানে হলো আগে আর প্লাস হলো মানে পরে। এক আগে হলে দেখো এই হিলিয়াম 2 এর এক আগে হলো হাইড্রোজেন, তো হাইড্রোজেন হ্যালোজেনের মধ্যে পড়ে না। এই কারণে তোমার 10-এর পরে হলো 9 ফ্লুরিন আছে, 18-র পরে 17, 36-এর পরে 35, 54-র পরে 53, তারপর 86-র পরে 85। এটা কি বুঝতে পেরেছো? তাইলে আমাদের এখানে অ্যাসিটিন না, আয়োডিন পর্যন্ত আমরা মনে রাখবো। কি? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন মনে থাকবে? হ্যালো, জি স্যার। আচ্ছা, আমাকে রেসপন্স করতে হবে। তোমরা একটু বলো, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের পারমাণবিক সংখ্যাগুলো কত হবে? 9, ওই নিষ্ক্রিয় মৌলের যদি 10, 18, তাহলে এক কম করে হবে, তাহলে না? 9, 17, 35, 9, 17, 35, 53, 85, 117। তাই না? আচ্ছা, তারপরে চ্যালকোজেন। চ্যালকোজেন হলো অক্সিজেন গ্রুপ। চ্যালকোজেন এটার একটা নাম আছে, এটাকে অক্সিজেন গ্রুপ। এটা নিষ্ক্রিয় মৌলের 2 আগে, তাহলে 10-এর থেকে 2 বাদ দিলে 8, তারপরে 18 থেকে 2 বাদ দিলে 16, তারপরে 36 থেকে 2 বাদ দিলে 34। এটা পড়বো আমরা অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, ট্যালোরিয়াম। কিন্তু আমার মূলত এই অক্সিজেন সালফারই বেশিরভাগ কাজে লাগে এখানে, আর অন্যগুলো তেমন একটা আমাদের স্টাডি করতে হয় না। তারপরে হলো নিকটোজেন, উচ্চারণটা পি বাদ দিয়ে করতে হয়, এটাকে বলা আমরা নিকটোজেন। এটাও নিষ্ক্রিয় মৌল থেকে 3 আগে, তোমার 3 আগে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এখানে অ্যান্টিমনি পর্যন্ত আমাদের মনে রাখতে হবে। তাহলে তুমি দেখো ওখানে 30টা মৌলের নাম আমরা শিখছি, আর এইভাবে যদি শিখি তাহলে অনেকগুলো মৌলের নাম আমরা বলে ফেলতে পারি। এখন তোমরা, আমি একটু আগের থেকে প্রশ্ন করি, বলো আয়োডিন কত নম্বর মৌল হবে? আয়োডিন হলো হ্যালোজেন, এটা এক আগে নিষ্ক্রিয় মৌল থেকে। আচ্ছা, 53। হ্যাঁ 53। এটা কেমনে আমরা পড়বো? আমরা ফ্লুরিন 1 করগনে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন 4, আর হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন। জ্যাননের আগে 53 নম্বর। এখন তোমরা তো অলরেডি স্ক্রিন দেখতে পাচ্ছ, এই জন্য বলে ফেলতে পারছো, কিন্তু মুখস্থ বলতে হবে। আমি এটা ঢেকে তারপরে বলবো। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এটা বিসমাথ। কার্বন গ্রুপ, কার্বন গ্রুপ এটা একটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা গ্রুপ। তাহলে কার্বন, সিলিকন, পুরা পৃথিবী জুড়ে সব যত জীব আছে, তারপরে মাটির উপাদান সবই হলো কার্বন আর সিলিকন দিয়ে তৈরি। এই যে জার্মেনিয়াম, জার্মেনিয়াম হলো একটা ডুপিং মেটাল, 3।
এই যে জার্মেনিয়াম দিয়ে যত কম্পিউটারের পার্টস আছে, ওই যে সেমিকন্ডাক্টর বানানো হয়, তোমার ট্রানজিস্টর বানানো হয় সিলিকন এবং জার্মেনিয়াম দিয়ে, এবং লেড। তাইলে এইটা কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, তারপর হলো ফ্লারোভিয়াম, খাদ ধাতুগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এদেরকে খাদ ধাতু আমরা কেন বলি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা সবাই, এদের যে অক্সাইড গুলো হলো ক্ষারক, আর এরা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? ক্ষার তৈরি করে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম হাইড্রোক্সাইড, সিজিয়াম হাইড্রোক্সাইড। কি বুঝতে পেরেছো? এই কারণে এদেরকে জি স্যার। বলি আমরা ক্ষার ধাতু। মৃৎ মানে হলো মাটি, মৃৎ মানে হলো মাটি, অর্থাৎ মাটিতে এই ধাতুগুলোর যৌগগুলো পাওয়া যায়। যেমন ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট, এগুলো মাটির মধ্যে পাওয়া যায়। এই জন্য এদের অক্সাইড গুলো কি? ক্ষারকধর্মী। এই কারণে এদেরকে কি বলা হয়? মৃৎ ক্ষার ধাতু। ক্লিয়ার? আবার একটু চার্টটা একটু ভালো করে দেখো তোমরা। আমি পরে এটা মুখস্থ ধরবো, তো তোমাদের এইটা পড়তে হবে। যেমন আমি বলবো যে পটাশিয়াম কত নম্বর মৌল, তোমাদের বলতে হবে চট করে যে 19। তারপর আয়রন কত নম্বর মৌল, কে বলতে পারবে? ওইটা ওই গুণে টুনে না বলে, হ্যাঁ, আয়রন কত নম্বর মৌল বলতে পারবে? হ্যালো, জি স্যার। হ্যাঁ বলো। আয়রন ফেরাম, ওই যে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন 26 নম্বর মৌল। তারপরে আমি একটু এই যে দেখো এখানে 26 নম্বর মৌল, এই যে আয়রনটা হলো 26, তারপরে হলো 27, 28, 29, 30। আচ্ছা, এই চারটায় এই নাম্বারটা আমি দেই নাই, প্রথম লাইনে দিয়েছি, পরের গুলো বুঝতে পারবে। এটা 8, এটা 9। আচ্ছা, 30টা মৌল এখানে কাজ দেওয়া আছে। এই চারটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা শিখবো ম্যাজিক সংখ্যা কি। ম্যাজিক তো বুঝে জাদু, তো তাইলে ম্যাজিক সংখ্যা আবার কি? এই রসায়নে ম্যাজিক সংখ্যা আছে। এই ম্যাজিক সংখ্যাটা হলো 2, 10, 18, 36, 54, 86 এবং 118। এটা কি বুঝতে পারছো? এই ম্যাজিক সংখ্যাটা একটু দেখো তো এখানে, এই যে এটা কত? 2, 10, 18, 36, 36, 54, 54, 86, 118। 118। এটা ম্যাজিক কেন দেখো, 2 এর সাথে 8 যোগ করলে 10 হয়, 10 এর সাথে 8 যোগ করলে 18 হয়, 18-র সাথে 18 যোগ করলে 36 হয়, 36-এর সাথে 18 যোগ করলে 54 হয়, 54-র সাথে 32 যোগ করলে 86 হয়। আচ্ছা, এখানে 8, 8, 8, 8, 8 দুইবার, 18, 18 দুইবার, আর হলো 32, 32 দুইবার। কারণ একটা বৃত্তের মধ্যে, মানে একটা পরমাণুর একটা খুলকে, প্রথম খুলকে 2টা, তারপরে 8টা, এরপরে 8টা, এরপরে হলো 18টা, এরপরে 18টা, তারপরে 32টা। 20 টাকা দিয়ে যাও। হ্যালো, জি স্যার। আচ্ছা, এই যে ম্যাজিক নাম্বার গুলো, এই যে দেখো, পূর্ববর্তী ম্যাজিক সংখ্যার সাথে 8 বা 18 অথবা 32 যোগ করলে পরের ম্যাজিক সংখ্যাটা পাওয়া যায়। এখানে এই লাইনটা দেখো, এই লাইনটা দেখো, কি 2 এর সাথে 8 যোগ করলে 10, 10 এর সাথে 8 যোগ করলে 18, 18, 18, 36,
36-এর সাথে 18 যোগ করলে 54। এই কারণে এগুলিকে আমরা কি বলি? ম্যাজিক সংখ্যা বলি। এই যে দেখো, এই যে 2, 8, 18 এইগুলি কিভাবে আসলো? যে কোনো একটা কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকতে পারে? 2n²। এটা ঠিক আছে? শোনো, আমার এই অধ্যায়টা তোমার দেখলে মনে হবে যে আমি তো এগুলো আগে পড়ে আসছি। এত কিছু তুমি যখন এত ডিপলি পড়ো নাই আগে, বুঝতে পেরেছ? এখন যদি এগুলো ডিপলি পড়ো তুমি অনেক কিছু শিখতে পারবে, এবং সিস্টেমেটিকলি দেওয়া আছে। আচ্ছা দেখো, প্রথম কক্ষপথে কি n = 1। এই যে আমরা যে খোলক আঁকি একটা পরমাণুর ভিতরে, এরকম যে খোলক আঁকি, প্রথম খোলকটাকে আমরা বলি প্রথম কক্ষপথ। সেখানে n এর মান কত? 1। 1 হ্যাঁ, তাইলে পূর্ণ অবস্থায় প্রথম কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কি হবে? 2n²। তাহলে 2 × 1² দুইটা। পূর্ণ অবস্থায় দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কি হবে? 2 × 2a² = 8টা। তারপরে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কয়টি হবে? 2 × 3² 18টি। তারপরে চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কত হবে? 32টি। তাইলে আমরা কি কি যোগ করব? 2 এর সাথে 8 দুইবার, আবার ওই যে যোগফলটা আমরা পাবো তার সাথে 18 দুইবার, তারপরে হলো 32 দুইবার। তাইলে 118 হয়ে যায়। এই যে দেখো 118 হয়ে গেছে। কি বুঝতে পেরেছ? মোট মৌল আছে কক্ষপথ কয়টা? অনুযায়ী আর কি। তাহলে এই যে ম্যাজিক নাম্বারটা, এটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাজিক নাম্বার কি, এটা সংজ্ঞাটা আমি একটু দিয়ে রাখছি, একটু দেখো, একটু পরে পরে শোনাও তো আমাকে একটু এটা ম্যাজিক সংখ্যাটা। এই যে এটা যেসব মৌলের পরমাণুর বহিঃশক্তি স্তর ইলেকট্রন দ্বারা দ্বিত বা অষ্টপূর্ণ হয়ে স্থিতিশীল কাঠামো অর্জন করে বা নিষ্ক্রিয় হয়, তাদের পারমাণবিক সংখ্যাসমূহকে মৌলিক সংখ্যা বলে। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। তাহলে ম্যাজিক সংখ্যাগুলো কি কি পরে শোনাও। 2, 10, 18, 36, 54, 86। আসলে এগুলি কি 180, নিষ্ক্রিয় মৌলের সংখ্যাটা না? এটা এই যে এইটা না? এই যে দেখো 2, 10, 18, 36, 54, 86। আবার সংজ্ঞার মধ্যে কি বলছি যে বহিঃশক্তি স্তরটা কি? ইলেকট্রন দ্বারা দ্বিত মানে দুইটা বা অষ্টপূর্ণ অবস্থায় আছে, থেকে কি হয়? এরা স্থিতিশীল কাঠামো পায়, এবং যেই সংখ্যা তখন ওই যে মৌলগুলো এই স্থিতিশীল কাঠামোটা পায় তাদের পারমাণবিক সংখ্যাটি হলো ম্যাজিক সংখ্যা। সোজা কথা, নিষ্ক্রিয় মৌলগুলোর পারমাণবিক সংখ্যাটাই হলো ম্যাজিক সংখ্যা। কি বুঝতে পেরেছো এটা? জি স্যার। আচ্ছা, এবার তোমাদের জন্য কতগুলো প্রশ্ন আছে, এগুলো তোমরা নিজেরা সলভ করবে। নিজেরা সলভ করে তোমরা ইচ্ছা করলে এখানে যে চ্যাট রুমে ওইগুলো শেয়ার করতে পারো, অথবা ওই যে আমাদের যে পেজ আছে না, কলেজের পেজে, জি স্যার। তোমরা ওখানে গিয়ে দিবা। ওই বিশেষ করে আমার যে সায়েন্স টিএনসি সায়েন্স গ্রুপে, ওখানে তোমরা আপলোড করে দিবা, আমি ওইখানে দেখবো ওগুলো। ঠিক আছে? এগুলো সলভ করে জি স্যার। নিষ্ক্রিয় গ্যাস ওখানে আপলোড করে দিলে আমি দেখতে পারবো। এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর বহিঃশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, তারপরে আর ওইখানে তুমি তোমার নাম, রোল নাম্বার পেজের মধ্যে তুমি ইচ্ছা করলে ওইটা একটা MS ওয়ার্ডে লিখে, তারপরে এটাকে PDF করে বা ওয়ার্ডে লেখো, কিন্তু ইউনিকোডে লিখতে হবে। ইউনিকোডে লিখতে পারো? হ্যালো, ওই যে অব্র দিয়ে লিখতে হবে, অথবা মোবাইলেও আছে, বাংলা লেখার একটা সফটওয়্যার আছে না, মোবাইল দিয়ে বাংলা লিখেও করতে পারো, যতটুকু সম্ভব। আচ্ছা, এরপরে আসো, দেখো পরমাণুর উপস্থাপন।
এই যে দেখো একটা পরমাণু, এটা হলো তার ভর সংখ্যা, এটা পারমাণবিক সংখ্যা, এটা হলো মৌলটার পরমাণুর প্রতীক বা মৌলের প্রতীক। তো যেমন দেখো এই যে এটা দিয়ে কি বুঝি, সোডিয়ামের ভর সংখ্যা হলো 23 আর পারমাণবিক সংখ্যা হলো 11। এই যে তাহলে পারমাণবিক সংখ্যা হলো মূলত প্রোটন সংখ্যা অথবা ইলেকট্রন সংখ্যা। এখানে দেখো এখান থেকে কি তথ্যগুলো পাই, প্রোটন অথবা ধনাত্মক চার্জের সংখ্যা অথবা ইলেকট্রনের সংখ্যা 11, ভর সংখ্যা হলো 11 + 12 = 23। নিউটনের সংখ্যা কি হবে, এই যে এখানে a - z হবে 23 - 11 = 12। হ্যাঁ, এরপরে হলো এটা কি বুঝতে পেরেছো, এইভাবে বের করতে পারবে যে একটা পরমাণুতে কয়টা ইলেকট্রন, কয়টা প্রোটন, কয়টা নিউট্রন আছে, এগুলো তোমরা কি ক্লাস 10-এ করেছো এগুলো? হ্যালো, স্যার করেছিলাম। হ্যাঁ, এটা কি বুঝতে পেরেছো? ক্লোরিন যদি আমরা লিখি, ক্লোরিনের এখানে হবে 17, তাই না? আর এখানে কত হবে, এখানে হবে 35। তো 35 থেকে 17 বাদ দিলে নিউটনের সংখ্যা পাওয়া যাবে। তাহলে নিউটন আছে কয়টা, 18টা ক্লোরিনের মধ্যে। তাহলে 18 আর 17 মিলে হলো 35। আচ্ছা, এই যে এখানে লিখে রাখছি। আচ্ছা, এরপরে হলো আয়নের উপস্থাপন। এখানে দেখো এটা একটা মৌল, এটা একটা আয়ন, এটা ধনাত্মক আয়ন। ধনাত্মক আয়ন হলে আমরা এইটা হলো তার চার্জ, এইটা তো ভর সংখ্যা বললাম, এটা পারমাণবিক সংখ্যা, আর এই জিনিসটাকে আমরা বলি ধনাত্মক আয়ন। আর যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সেটাকে আমরা বলি ঋণাত্মক আয়ন, তাই না? এখন দেখো ধনাত্মক আয়নে ইলেকট্রনের সংখ্যা কি, Z - M, মানে এই সংখ্যাটা থেকে আচ্ছা, ধনাত্মক আয়নে সবসময় ইলেকট্রন কম থাকে। ধনাত্মক আয়নে কি থাকে, ইলেকট্রন কম। কম থাকে। এখন মনে করো এখানে 2+ থাকলে কি হবে, 2টা ইলেকট্রন কম। আর যদি 3+ থাকে তাহলে 3টা ইলেকট্রন কম। আর যদি একটা শুধু প্লাস থাকে তাহলে একটা ইলেকট্রন কম। যেমন দেখো এই যে ক্যালসিয়ামের মধ্যে এখানে প্রোটন আছে কয়টা, 20টা। ইলেকট্রন আছে কয়টা, 20টা। ইলেকট্রন 20টা থাকার কথা ছিল কিন্তু 20টা আছে। কি হবে, 20 - 2 = ইলেকট্রন হবে 18টা। আবার এখানে লক্ষ্য করো, এই 2+, এটা পর্ব আমরা 2+, বুঝতে পেরেছ, অর্থাৎ প্লাস প্লাস। এরপরে দেখো এখানে ক্লোরিন, এখানে এই যদি নেগেটিভ থাকে এর মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করলে হয় নেগেটিভ, আর ইলেকট্রন দিলে হয় পজিটিভ। এর এখানে একটা নেগেটিভ, এর মানে কি সে একটা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে। তাহলে 17 আর 1-এ কি হবে, 18। তাহলে ইলেকট্রনের সংখ্যা হবে 18। তোমরা এইটা ডাউনলোড করে এটা তোমরা পড়বে। তোমাদের সবচেয়ে ভালো হবে ল্যাপটপ থাকলে অথবা ডেস্কটপ বাসায় থাকলে ওগুলো নিয়ে পড়তে পারবে। মোবাইলে পারবে, আমি অবশ্য মোবাইলে এটা ডাউনলোড করে পড়তে পারবে, কিন্তু খুব ছোট ছোট হয়ে যাবে। আচ্ছা, এখানে যে তোমাদের হোমওয়ার্ক দেওয়া আছে, মোট 9টা প্রশ্ন দেওয়া আছে, এগুলো সলভ করে 1 কথায় 2 কথায় উত্তর। ইলেকট্রনের সংখ্যা কত, এখানে ইলেকট্রনের সংখ্যা কত, এখানে মূলক বা যৌগমূলক বলতে কি বোঝায়। আচ্ছা, যৌগমূলক মানে কি, মূলক চার্জযুক্ত পরমাণু বা আয়নকে কি বলি আমরা, মূলক বলি। আর যৌগমূলক হলো যৌগের অংশ, যেমন ধরো সালফিউরিক অ্যাসিডের একটা অংশ না এটা, তাইলে এইটা হলো, এটা একটা যৌগমূলক। তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইড, নাম শুনছো না, অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম কথাটা আসছে, এটা একটা যৌগমূলক। স্যার এটা কোথা থেকে ডাউনলোড করব?
আমি আমার পেজে ইউটিউব। ওগুলো ওইখানে ক্লিক করলেই দেখবা যে এটা ডাউনলোড অপশন আসবে, ওইখানে একটা নিচের দিকে একটা তীর চিহ্ন আসবে, ওখানে ক্লিক করলে তোমার মোবাইলে এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, আমার যে ইয়াটাতে লিঙ্ক দিয়ে রাখবো ওখানে টিএমসি, ওখানে লিঙ্ক দিয়ে রাখবো, তুমি খালি ওইটাতে ক্লিক করবি, ওই ছবিটাতে ক্লিক করলেই দেখবা যে তোমার মোবাইলে এটা ডাউনলোড অপশন আসবে, তুমি করবা কিনা, বা সেভ ফাইল, ওই সেভ করলেই দেখবা যে তোমার মোবাইলের যে তোমার ফাইল একটা অপশন আছে না, ওই 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 ওখানে তুমি এগুলো পেয়ে যাবে। একটু এক্সপার্ট হতে হবে, আর সবচেয়ে ভালো হয় তোমার কম্পিউটার হলে, কম্পিউটার অথবা ল্যাপটপ হলে। তো মোবাইল দিয়ে করলে হয় কি, একটু এত ছোট জিনিস দিয়ে সবকিছু করা যায় না। আচ্ছা, এটা গেল আমাদের। কি তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? আর না স্যার। হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়তে হবে। এখানে দেখো পরমাণুর গঠন উপাদান ও পরমাণু মডেল। একটা পরমাণুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো পরমাণুর নিউক্লিয়াস বা পরমাণুর কেন্দ্র, আরেকটা হলো নিউক্লিয়াসের চারপাশের ফাঁকা অঞ্চল। আরিফিন হুসাইন, আচ্ছা, এখন দেখো একটা পরমাণুর যে গঠন উপাদান এগুলো কি, আর পরমাণু মডেল, এগুলো হলো পুরনো মডেল। এখন দেখো একটা পরমাণুকে আমরা বলতে পারি যে এটা হলো পরমাণু নিউক্লিয়াস বা কেন্দ্র, আর এর বাইরের যে অংশটা সেটাকে আমরা বলি ফাঁকা অঞ্চল বা চারপাশের ফাঁকা অঞ্চলটা। এটা ফাঁকা অঞ্চলের মধ্যে আবার কি আছে, এই যে এগুলি হলো কক্ষপথ, এই যে এই জিনিসগুলো হলো কক্ষপথ, তাই না? এই যে নিউক্লিয়াসে দেখো, নিউক্লিয়াসের প্লাস মানে কি বলো দেখি, প্রোটন, আর কোনো চিহ্ন ছাড়া গোল যেটা সেটা হলো নিউট্রন। তাইলে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন আর নিউট্রন। আর এই কক্ষপথের মধ্যে যেগুলো থাকে সেগুলো হলো ইলেকট্রন, তাই না? ইলেকট্রনগুলো কি অবস্থায় থাকে, ঘূর্ণনশীল অবস্থায় থাকে। এবং কক্ষপথের ইংরেজি হলো অরবিট, কক্ষপথ অথবা শক্তি স্তর আমরা বলি। আর তাহলে এখানে দেখো এই যে প্রোটনকে পি প্লাস দিয়ে, নিউট্রনকে এন নট দিয়ে প্রকাশ করেছে। ইলেকট্রন শেল, এগুলো শেল বা কক্ষপথ যাই বলো। তো তাইলে দেখো আরেকটা হলো নোডাল পয়েন্ট। নোডাল পয়েন্ট হলো যেগুলো দিয়ে যেসব স্থানে কখনো ইলেকট্রন থাকে না, এই এই জায়গায় থাকবে, মানে দুটো কক্ষপথের মাঝখানের যে ফাঁকা জায়গাটা, এখানে তো কোনো ইলেকট্রন থাকবে না। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলি, নোডাল পয়েন্ট। ফাঁকা জায়গার মধ্যে আছে কি, কক্ষপথ এবং নোডাল পয়েন্ট। হ্যাঁ, এই নোডাল পয়েন্ট মানে হলো ফাঁকা বিন্দু, যেখানে কখনো ইলেকট্রন থাকে না। তো একটা পরমাণুকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারবো, পরমাণু কেন্দ্র, আরেকটা হলো ফাঁকা অঞ্চল। কেন্দ্রের মধ্যে কি থাকে, প্রোটন আর নিউট্রন, আর এই চারপাশে কি থাকে, ইলেকট্রন, তারপরে কক্ষপথ, তারপরে হলো নোডাল পয়েন্ট। কি বুঝতে পেরেছো এটা? এই পৃষ্ঠাটা কি তোমাদের বোঝা হয়েছে? আচ্ছা, জি স্যার। এবার আসো পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা কি, একটু আমাকে পড়ে শোনাও। এখানে এই জায়গাটা ইলেকট্রন বিন্যাস কেমন বলে, তুমি কি আগে এইরকম ভাবে ইলেকট্রন বিন্যাস করেছো? এস এইভাবে করেছো এগুলো? জি স্যার, জি স্যার, আমি করছি। হ্যাঁ, করলে এটা কি বুঝতে আগে বুঝে করেছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা,
তার নেট প্রবলেম হচ্ছে একটু। ও আচ্ছা আচ্ছা, কেটে যাচ্ছে বারবার না? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো যে একটা পরমাণুর যে ইলেকট্রন গুলো আছে সেগুলো বিভিন্ন শক্তি স্তরে, উপশক্তি স্তরে বা অরবিটালে কিভাবে সজ্জিত আছে সেটার উপস্থাপনটাই হলো ইলেকট্রন বিন্যাস। যেমন দেখো এখানে একটা পরমাণুর একটা ইলেকট্রন বিন্যাস এখানে আমি দিয়েছি। এর মানে হলো প্রথম এই জিনিসটা হলো কক্ষপথ, ওয়ানটা হলো কি প্রথম কক্ষপথ। যেমন আমরা যদি বলি এইটা হলো ওয়ান আর এটা হলো টু, এই ওয়ানের মধ্যে কি আছে, একটা উপশক্তি স্তর আছে এবং একটা অরবিটাল আছে, সেটা হলো এস অরবিটাল এবং এখানে দুটো ইলেকট্রন আছে। এইখানে হলো দ্বিতীয় কক্ষপথ, এই যে দেখো দুইবার লিখছি, অর্থাৎ এই দ্বিতীয় কক্ষপথ, সেখানে এস উপস্তরের এস অরবিটালের দুইটা ইলেকট্রন, পি উপস্তরের পি অরবিটালে কি আছে, দুটো ইলেকট্রন, তাই না? তো প্রথমটাকে আমরা বলি কে শেল, পরেরটাকে বলি আমরা এল শেল। যেমন দেখো এই ইলেকট্রন বিন্যাসটা হলো কার্বন পরমাণু, তাহলে প্রথম শক্তি স্তরে বা কে শেলে এস এস উপশক্তি স্তরের এস অরবিটালে দুটো ইলেকট্রন, দ্বিতীয় প্রধান শক্তি স্তরের কে শেলের এস উপশক্তি স্তরের এস অরবিটালে দুটি ইলেকট্রন, পি অরবিটালে কি, পি অরবিটাল সমূহ কেন বললাম, পি অরবিটাল হলো তিনটা, বুঝতে পেরেছ? এই কারণে এই তিনটা পি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন আছে। এই আচ্ছা, ইলেকট্রন বিন্যাস থেকে কোন মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কি কি জানতে পারি? একটা হলো এটা পর্যায় সারণীতে এর অবস্থান জানতে পারি, তারপরে তার ভৌত রাসায়নিক ধর্ম জানতে পারি, এটার প্রকৃতি, তারপরে যুজ্যতা ইলেকট্রন যোজনী, জারণ সংখ্যা, বন্ধন প্রকৃতি, তারপর রাসায়নিক বিক্রিয়ার ধরন, আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা ইত্যাদি সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। ক্লিয়ার? তো এগুলো তোমাদের পড়তে হবে আর কি। তারপর হলো শক্তি স্তর, এই এই যে কক্ষপথগুলোকেও আমরা কি বলি, শক্তি স্তর। আচ্ছা, এখন কক্ষপথকে আমরা শক্তি বলছি কেন? শক্তি বলছি কারণ হলো ইলেকট্রনটাকে আমরা শক্তি হিসাবে বিবেচনা করতে পারি। তুমি কি আইনস্টাইনের সূত্র পড়েছো, E = mc স্কয়ার? হ্যালো হ্যালো জি স্যার পড়েছিলাম। E = mc স্কয়ার, অর্থাৎ m বরের একটা বস্তু যদি সি স্কয়ার বেগে চলে তখন সেটা কি হয়ে যায়, শক্তি হয়ে যায়। তাইলে ইলেকট্রন আলোর গতির বর্গ বেগে যদি চলে তাহলে তখন ইলেকট্রনটা কি আর বস্তু থাকবে না, সেটা কি হবে, শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। এই কারণে ইলেকট্রনগুলো যেদিক দিয়ে চলে, যেই কক্ষপথ দিয়ে চলে, সেগুলিকে আমরা কি বলি, শক্তি স্তর বলি। এবং ইলেকট্রন শক্তি সবসময় কি আকারে চলে, তরঙ্গ আকারে চলে। তাইলে দেখাইছে যে এই একটা অঞ্চল তৈরি করে ফেলতেছে ইলেকট্রন তরঙ্গ আকারে চলতে চলতে। মনে করো এইখানে এইটা হলো এক ধরনের তরঙ্গ, এইটা আরেক ধরনের তরঙ্গ, তাই না? তো তাইলে এই শক্তি স্তর, এই কক্ষপথগুলোকে এই কারণে আমরা কি বলি, শক্তি স্তর বলি। তুমি একটু এই জায়গাটা একটু পরে শোনাও আমাকে, এই জায়গাটা দেখি। একটু পরে। কোন জায়গাটা স্যার? এই যে শক্তি স্তর বা আচ্ছা। শক্তির ক্ষুদ্রতম পরিমাণ তথা একক পরিমাণ শক্তি হলো কোয়ান্টাম শক্তি। তরঙ্গাকারে চলে। আধুনিক ধারণা অনুযায়ী পরমাণুতে ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে আলোর গতির বর্গ বেগে তরঙ্গাকারে পরিভ্রমণ করে। E = mc²। m ভরের একটি কণা যদি c² আলোর গতিতে চলে তবে এটি শক্তিতে রূপান্তরিত হয়। তাই পরমাণুতে বিভিন্ন কক্ষপথে অতি দ্রুত গতিতে তরঙ্গাকারে চলমান ইলেকট্রনকে শক্তি হিসেবে বিবেচনা করা হয়।
এবং পরমাণুতে ইলেকট্রন ঘূর্ণনের বিভিন্ন কক্ষগুলোকে শক্তি স্তর এনার্জি স্তর বলে। ক্লিয়ার? তাইলে আমরা এই যে কক্ষপথগুলো আছে, কক্ষপথগুলোকে আমরা এখন থেকে কি বলবো? শক্তি স্তর বলবো। বুঝতে পেরেছো? তো এই শক্তি স্তরগুলো যখন আবার তরঙ্গ আকারে চলে, একটা শক্তি স্তর যদি মোটা অঞ্চল চিন্তা করি, এখানে এই বৃত্তটা একটা লাইন না, মনে করো একটা অঞ্চল, এই যে এরকম একটা অঞ্চল, এই অঞ্চলের মধ্যে আবার কতগুলো শক্তি স্তরের মধ্যে উপশক্তি স্তর আছে, তাই না? যে ইলেকট্রনটা একবার এখানে আছে, আবার এখানেও আছে, তা আবার এখানেও আছে। তাহলে এই কারণে শক্তি স্তরের মধ্যে কি থাকবে? আবার উপশক্তি স্তর থাকবে। উপশক্তি স্তরগুলো আবার ত্রিমাত্রিক স্থানে বিন্যস্ত হয়, সেটাকে আমরা বলি অরবিটাল। বুঝতে পেরেছো? তাইলে একটা পরমাণুর যে শক্তি স্তর, সেখানে কি উপশক্তি স্তর এবং অরবিটাল থাকে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসো কোয়ান্টাম সংখ্যাটা কি? ওহো, টাইম তো শেষ হয়ে গেছে। আজকে আমি এই পর্যন্তই রেখে দিই, তোমাদের আরেকটা ক্লাস শুরু হয়ে যাবে। আমার 25 পর্যন্ত সময় ছিল। হ্যাঁ, আচ্ছা স্যার আমি মাত্রই বলতাম, স্যার হ্যাঁ একটা কথা ছিল হ্যাঁ বলো। যে আমাদের ইংলিশ ক্লাসের তো কোনো আইডি কিংবা পাসকোড দেয় নাই, এটা কি ক্লাস হয় না নাকি? ইংলিশের মিজান স্যার এবং মাসুদ আহমেদ সিদ্দিক, এই দুজন স্যার নিবেন, তাদেরকে বলা হয়েছে। তোমরা টিএমসিতে ঢুকে দেখবা মিজান স্যারের কিছু ক্লাস আমি দিয়ে রাখছি। আমি অবশ্যই তাদেরকে বলবো ক্লাস নেওয়ার জন্য, ঠিক আছে? হ্যাঁ স্যার, একটু আইডি আর পাসকোড দিয়ে আমাদের দিতে বলবেন please। হ্যাঁ, আমাদের তোমরা একটা কাজ করবে, ওই যে টিএমসি স্টুডেন্ট গ্রুপ যেটা আছে, তিনটি মহিলা কলেজ স্টুডেন্ট গ্রুপ, ওইখানে একটু টেক্সট করে দাও। দিলি স্যাররা দেখবে সবাই। হ্যাঁ, জি যে স্যার। আমাদের এই ক্লাসগুলো চাই, ঠিক আছে? আর আগামী ক্লাস থেকে আমরা আবার কোয়ান্টাম সংখ্যা নিয়ে পড়বো, ঠিক আছে? তো তোমরা এই শীটটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে ডাউনলোড করে, লিংক দিয়ে দিব, লিংক থেকে ডাউনলোড করে দেখো। এটা বিরাট অধ্যায়, মোট 32টা, এবং এই জিনিসটা পারলে তুমি রসায়নের বেসিক জিনিস শিখে ফেলবে। একেবারে পর্যায় সারণী সহ আছে, এই যে একটু দেখতে পাচ্ছ, আমি নিচের দিকে গেলাম। এই পর্যন্ত এই স্লাইডটা আমি অনেক করে পরিশ্রম করে তোমাদের জন্য তৈরি করেছি, এবং এটা পাওয়ার পয়েন্টে না দিয়ে এটা পিডিএফ আকারে আমি দিয়েছি। মোবাইলে ডাউনলোড করলেই ওইটা, অথবা সেভ ফাইল ক্লিক করলেই দেখবা যে সেভ ফাইল আসবে, ওখানে ক্লিক করলে তোমার মোবাইলে চলে যাবে। মোবাইলে ওই যে আলাদা একটা ফোল্ডার আছে যেখানে বিভিন্ন ফাইলগুলো থাকে, ওইখানে পেয়ে যাবে। তো থ্যাংক ইউ তোমাদের, তোমরা পরবর্তী ক্লাসে যাও। হ্যাঁ, থ্যাংক ইউ। আর একটু পরে আরেকটা ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ।